বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর দহরম মহরম ইদানিং খুব চোখে পড়ার মতো। শুধু যে সেনাবাহিনী তাই নয়, সাথে বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে। ওভারঅল সামরিক বাহিনীর মধ্যে যে যোগাযোগ এবং যে সখ্য গড়ে উঠেছে তা আজকাল অনেকটা চোখে পড়ছে। আমার আজকাল ধারণা যে পাকিস্তান সামরিক বাহিনী, বিশেষ করে পাকিস্তান আর্মি যেভাবে পুরো দেশটাকে শাসন করছে, দেশের রাজনীতি বলেন বা পুরো পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। যে কথা আমি আগেও বলেছি যে পৃথিবীতে খুব হাতে গোনা আর্মি আছে যাদের দেশ রয়েছে। যেমন বলা হয় যে অমুক দেশের একটা আর্মি আছে, কিন্তু পাকিস্তানকে বলা হয় যে পাকিস্তান আর্মির একটা দেশ আছে। এবং এটা খুব মজা। পাকিস্তান একদিকে তাদের অর্থনীতি বঙ্গুর ভিক্ষার টাকায় চলে, কিন্তু সামরিক বাহিনীর কিন্তু টাকার অভাব নেই। তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে, এবং তাদের গোয়েন্দা সংস্থার বাজেট এবং তাদের অনেক ক্ষেত্রেই কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার হয় না। দে ক্যান স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর্মির মধ্যেও এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে, এবং বাংলাদেশ আর্মি এখন সবখানেই তারা এই পাকিস্তানের সাহায্য নিচ্ছে। প্রশিক্ষণ বলেন, যন্ত্রপাতি ক্রয় বলেন, সবকিছুতেই তাদের পাকিস্তানকে লাগছে। এবং এই যে তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, মূলত দু তিনটা ইস্যু নিয়ে কথা হয়েছে। যেমন আপনারা জানেন যে জুন মাসের থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে উইথড্র করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সেই যে ডক্টর ইউনূসের আমলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আনা হয়েছিল আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কারণে। তো সেই সেনাবাহিনী কিন্তু প্রায় 2 বছর হতে চললো, তারা কিন্তু আর ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে না। যদিও সেনা প্রধান তার একটা বক্তৃতায় রাওয়া ক্লাবে অনেক আগে বলেছিলেন যে তার বাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, তিনিও ক্লান্ত, তিনি একটা নির্বাচন দিয়ে একটা লম্বা ছুটিতে যেতে চান। কিন্তু নির্বাচন হয়ে যাবার পরে সেনাবাহিনীর ব্যারাকে ফেরারও নাম নাই, তারও ছুটিতে যাবার নাম নাই। যদিও তিনি পেশাগত সফরে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একটা ফ্যামিলি হলিডে করার কোনো নাম নাই। তাহলে ঘটনাটা কি? একটা তো প্রচলিত কথা আছেই যে সেনা প্রধান যেটা বলবে তার মানে আপনারা ধরেই নেবেন যে ওটা হবে না। সুতরাং সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীকে যখন জুন মাস থেকে পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন ওয়াকার গিয়ে বলেছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো ঠিক হবে না। তার যুক্তি হলো, যদি এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথ থেকে উইথড্রন হয়ে ব্যারাকে ফিরে যায়, তাহলে মাঠ আওয়ামী লীগের দখলে চলে যাবে, এবং তখন নাকি আওয়ামী লীগকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এমনি আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যথেষ্ট চার্জ। দেশে যখন কথা বলি, আগেও যখন 6 মাস আগে কথা বলতাম, অনেকেরই অনেক রকমের হতাশা ছিল, ভীতি কাজ করতো কারো কারো মধ্যে। কিন্তু এখন আমি জানি না দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বললে কোত্থেকে যে তারা এত কনফিডেন্স পায়, আমি খুব অবাক হয়ে যাই। এমনও হতে পারে যে যখন পিঠ দেওয়ালে থেকে যায় তখন কিন্তু মানুষ মরিয়া হয়ে ঘুরে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো একটি সংগঠন যার 5 কোটি শুধুমাত্র ভোটার সমর্থক রয়েছে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে কার্যক্রম বন্ধ করে রাখবেন, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবেন, কারাগার ভর্তি করে রাখবেন, কতদিন রাখবেন? এখন তো আওয়ামী লীগ নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বললে শেষে দেখি সবাই এইটা একটা এখন আবার নতুন করে চালু হচ্ছে, সবাই জয় বাংলা বলে শেষ করে। তো এই জায়গাটায় এই আওয়ামী জুজুর ভয় দেখাচ্ছেন জেনারেল ওয়াকার খান, তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করছেন যে আর্মিকে এই মুহূর্তে উইথড্র করা ঠিক হবে না। কিন্তু একটা যে রকমেরই নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার, সে বলেছে সে উইথড্র করতে চায়, এবং এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে সরকারের। আবার দলের মধ্যে এই চাপও আছে যে আর্মি এই ব্যারাকের বাইরে থাকলে তার দলের অনেকের আবার চাঁদাবাজি সহ নানান রকমের অপকর্ম করতেও নাকি অসুবিধা হয়। সুতরাং এটা যে শুধু আওয়ামী লীগ ঠেকানোর বিষয় না, বিএনপির অনেকেও মনে করতেন যে আর্মির উপস্থিতিটা তাদের রাজনৈতিক কার্যক্রম মানে চাঁদাবাজি, দান্দাবাজি এগুলোর জন্য একটা
সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হোয়াট এভার দ্য রিজন, ওয়াকার খান জানিয়েছেন এই মুহূর্তে আর্মিকে উইথড্র করা ঠিক হবে না। মোরালেস বলতে গেলে বলা যায় যে আর্মি এই মুহূর্তে ফিরে যেতে চায় না। কেন আর্মি ফিরে যেতে চায় না, এর পাশাপাশি আরো বলেছেন তিনি, এই যে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে চায় সরকারকে, সরকারের সাথে এক ধরনের পার্টনারশিপ গড়ে তুলতে চায়, এটা দেখে আমাদের সেই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, সেরকম একটা অবস্থা। আর্মি যখন সরকারের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে চায় নিরবিচ্ছিন্ন ভাবে, তখন আবার সেই পাকিস্তান মডেলের কথা মনে পড়ে, যে পাকিস্তান সামরিক বাহিনী এখন ঘন ঘন বাংলাদেশে আসছে। তাদের এই মন্ত্রটাও দেওয়া খুব স্বাভাবিক যে আমরা পাকিস্তান লুটে পুটে খাচ্ছি, দখল করে খাচ্ছি, তোরা বেটা বাংলাদেশ দখল করে খা। এটাও হতে পারে। আরো কিছু কার্যকলাপ যেটা আমরা দেখছি, যে সাধারণত এই গত বাজেটেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেটা ছিল এটা প্রায় 41,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও আরো অনেক খাতে বাজেট থাকে যেটা প্রতিরক্ষা খাতে বা এই সামরিক বাহিনীর পেছনে ব্যয় হয়, এবং হিসাব করলে দেখা যায় যে সবচেয়ে বেশি বাজেট এই প্রতিরক্ষা খাতেই ব্যয় হয়। আবার এর কিছু অংশ তারা কৌশলে অন্য অন্য সেক্টরে ডিভাইড করে দেয়, হোয়াট এভার দ্য রিজন। তো এখন তাদের যে প্রচলিত বাজেট এর বাইরেও তারা এবার 27,000 কোটি টাকা অতিরিক্ত চাচ্ছে, এবং এই বাজেটটা চাচ্ছে মূলত কেনাকাটার জন্য। এর একটা বড় অংশ খরচ হবে বিমান বাহিনীর জন্য। বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা কিনতে চায়, ড্রোন কিনতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, তাদের পাইলটদের প্রশিক্ষণ দিতে চায়, আবার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অস্ত্রপাতি কিনতে চায়। নানা রকমের মানে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য অতিরিক্ত 27,000 কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে এবার সরকারের কাছে বাজেটে রাখার জন্য বলা হবে। এবং এই 27,000 কোটি টাকা মূলত পারচেজ, এর মধ্যে কিন্তু ম্যান পাওয়ার, অ্যাডমিন কস্ট এসব নেই। তার মানে বাংলাদেশ যে মুহূর্তে টাকা ছাপায় চলতেছে, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলতেছে, বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো সব নিম্নমুখী, সেই মুহূর্তে একটা উচ্চবিলাসী বাজেট তারা এই সরকারের কাছে চেয়েছে এবং এই সরকারকে সেটা জানিয়েছে। তো আমি জানি না যে এই কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী কতটা আনন্দিত হবেন, বা প্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারকে কি বলেছেন তাহলে সেনাবাহিনী এই মুহূর্তে উইথড্র করা হবে না? ওয়াকার খান যেভাবে ঢুকেছিলেন সেই একই ভাবে কিন্তু বের হননি। বেরোনোর সময় তার মুখটা একটু কালো ছিল। এখন সরকার তাকে সিদ্ধান্ত ইমিডিয়েটলি জানিয়ে দেননি, সরকার বলেছে তারা ভেবে দেখবেন, তারা দেবেন। তো তারপরে কি হবে সেটা নিয়েও একটা আগ্রহ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ একটা সামরিক জোটে যোগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। যেমন পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স চুক্তি হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্কের সাথে মিলে বাংলাদেশ একটা নতুন সামরিক জোট তৈরি করতে চায়, এবং সেই জোটে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ এমনিতেই জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশনস গুলো আছে, যে ইকুয়েশনস গুলো আছে, তাতে বাংলাদেশ ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। তার মধ্যে এই মুহূর্তে আবার অনেকে এগিয়ে ছিল, এবং সিলেটের কিন্তু অনেকে জাতীয় নেতা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে। আপনি যে আসনে সিলেট আসনের কথা বলেন, একটা মিথ আছে, সিলেট এক আসন যে জিতে সে নাকি সরকার গঠন করে, চলে আসছে। এইখানে স্বাধীনতার পরে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করে, কিন্তু এটা শুরু হয়েছে মূলত থেকে, ওই 75-এর পর থেকে। আগে এগুলো ছিল না ভাই, এগুলো ছিল না। আমরা এত ইসলামীকরণ আগে ছিলাম না, যেভাবে 75-এর পরে যেভাবে হয়েছে অবস্থা আমাদের বাধ্য করেছে। আচ্ছা, দেওয়ান ফরিদ গাজী ছিলেন সর্বশেষ সিলেটের এমপি, রাজনৈতিক এমপি, স্বাধীনতা সংগ্রামের সময় ছিলেন, তারপর মন্ত্রী হলেন। স্বাধীনতার পরে উনি ছিলেন 70-এ দুইজন ছিলেন, একজন মালেক সাহেব, উনি ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার, উনি প্রাদেশিকে ছিলেন, আর গাজী সাহেব ছিলেন জাতীয় পরিষদে। স্বাধীনতার পরে যেহেতু একটাই নির্বাচন হয়, সেই কারণে দেওয়ান ফরিদ গাজী
এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। এরপর 75-এর পরে 17-এর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছিল বাবর হোসেন বাবুলকে, তরুণ নেতা, পৌরসভার চেয়ারম্যান তৎকালীন সময়। সেইখানে তখন গাজী সাহেব আওয়ামী লীগে নাই, কিন্তু গাজী সাহেব তখন দেওয়ান ফরিদ গাজী মিজান লিখেছেন, বই নিয়ে নির্বাচন করেছিলেন। তবে ওই যে আভ্যন্তরীণ বিষয়টা, দলের অনেকেই জেলা পর্যায়ের নেতা যারা ফরিদ গাজীর ভক্ত ছিলেন, তারা এন্টি বাবুল ছিলেন, দেওয়ান ফরিদ গাজীর পক্ষে কাজ করার কারণে আজকের যে বাণিজ্য মন্ত্রী তার বাবা দেওয়ান খন্দকার মালিক এমপি হয়েছিলেন, বাবুল ভাই হেরেছিলেন, বাবর হোসেন বাবু। এরপর থেকে কোন রাজনৈতিক নেতৃত্ব সিলেটের ওই জায়গায় এমপি হননি। এইবারই প্রথম বিএনপির হোক রাজনৈতিক নেতৃত্ব, এটা কিন্তু টেকনোক্রেট না। এর বাদে আমরা দেওয়ান ফরিদ হুমায়ুন রশিদ চৌধুরী নির্বাচন করেছে, এরশাদ থেকে পাশ করেছে 86-তে। এরপরে আমাদের হলেন হুমায়ুন রশিদ চৌধুরী। তারপরে হুমায়ুন রশিদ মারা যাওয়ার পর আমরা মুহিত সাহেবকে এনে প্রার্থী করলাম। মুহিত সাহেবের পরে আমরা মোমেন সাহেব, এইটা চলে আসছে। কিন্তু এইটা তো আমি এমপি পদের কথা মনে করেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তো ছিল, জেলা আওয়ামী লীগ ছিল, যুবলীগ ছিল, সবই তো ছিল। 84-তে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে যে সিলেটে 9টি উপজেলায় আমরা নমিনেশন হতে দেই নেই ওই সময়, 84-তে এরশাদের সময় উপজেলাতে অনেক আন্দোলন, সিলেটে একটা ইতিহাস। এইবার আমি যে বিশেষ খেয়াল করলাম, সিলেটের অনেক নেতৃত্ব তো স্বাভাবিক কারণে দেশত্ব করতে বাধ্য হয়েছেন। ওনাদের প্রত্যেক আরেকটা বিষয় আমাদের সময় যেটা ছিল না, আমাদের পরে যেটা হয়েছে এলাকা ভিত্তিক গ্রুপিং, যেমন দর্শন দৌড়ি গ্রুপ, টিলাগড় গ্রুপ, তারপরে সাপ্লাই গ্রুপ, তারপরে তেলিয়াহর গ্রুপ, এই গ্রুপিংটা হয়ে গেল বাই কেন্দ্রিক। আমাদের সময় যে গ্রুপিং ছিল না সেটা কিন্তু আমাদের সময় পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক কোনো গ্রুপিং ছিল না, বা অমুক বাই ভিত্তিক গ্রুপটা ছিল না। রাজনৈতিক আমার দৃষ্টিতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, দলে অভ্যন্তরীণ যে দ্বন্দ্বটা, সেটাকে দান্দিক বস্তু, যদি আপনি দান্দিকতায় নিয়ে যান, দান্দিক বস্তুবাদেও দিয়ে ফেলেন, সেই দ্বন্দ্ব সংগঠনের বিকাশ ঘটায়। যেটা আমরা দেখেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগে, যেমন তাজউদ্দিন আমাদের মুস্তাকের মধ্যে একটা দ্বন্দ্ব সারা জীবনই ছিল। বঙ্গবন্ধু উপরে ছিলেন প্রশ্বাদিত, সেই জায়গায় আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় নাই। আমাদের সময় দ্বন্দ্বটা ছিল, কিন্তু কোন বাই কেন্দ্রিক ছিল না। আমরা সামাদার গ্রুপ করতাম, এক গ্রুপে দেওয়ান ফরিদ গাজী গ্রুপ করতেন, তার মানে তাই বলে অমুক বাই ছিল না। এখন হয়ে গেছে বাই এবং দাদা। এই দাদাদের বাইদের আমরা আমার আক্কাফটা ওই যে কেন আক্কাফ করে দিলাম, আমি নাম তো বলতে চাচ্ছি না এখানে, নামটা আমার হাঁটুর বয়সী ভাই, আমি নাম বলতে যাবো কেন? সর্বশেষ না, আমি আমার আক্ষেপ কেনও দিলাম, আমি শেষ করতে আসবেন যে আমি আক্ষেপটা করে দিলাম এই কারণে, আমি 5ই আগস্টের পরে যেগুলো দেখতেছি, আমি সারা দেশে মিছিল হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত মিছিল হচ্ছে। এবং কাল 17 তারিখে তো যতটুকু জানি, উপজেলা জয়দীপ বলতে পারেন ভালো করে, সাংগঠনিক খবরটা ওনারা জানেন, যে উপজেলায় কিন্তু মিছিল হয়েছে, বড় বড় মিছিল হয়েছে, কেউ ভয় পায়নি। সিলেটের কোন মিছিলের ছবি আমি দেখিনি, এর আগে 1-2বার দেখেছি। তাও আবার ভাইয়ের না, আরেকটা বিষয় খেয়াল করে রাখবেন, অমুক ভাইয়ের নির্দেশে, আমি একজনকে বলেছিলাম, ভাই তুমি অমুক ভাইয়ের নির্দেশে দিও না, বলো অমুক ভাইয়ের নেতৃত্ব হইতে পারে, নির্দেশ হলে অন্যরকম হয়ে যায়। ব্যানারে ভাইয়ের ছবি দিচ্ছে, এই টেন্ডেন্সিটা, অমুক ভাইয়ের নির্দেশে মিছিল করতেছে। কিসের রে ভাই, এটা কিসের রে ভাই? এটা বঙ্গবন্ধুর কন্যার নামে যে মিছিলটা, উনার সদর প্রত্যাহার দেবে, অমুক ভাইয়ের নেতৃত্ব হবে কেন? এটা অমুক ভাই কেন আমাকে নির্দেশনা দিবে? আমি সেইটাই বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা হচ্ছে সিলেটে 1-2টা ছাড়া। আর গত
5ই আগস্টের পরে আমি আর কোনো মিছিল দেখি নাই। কেন দেখি নাই আমি বুঝতে পারতেছি না। সেই জন্য আক্ষেপ করে দিয়েছিলাম সারা দেশে মিছিল দেখি, বৃহত্তর সিলেটের কোথাও দেখি না। এটা আমার কষ্ট থেকে বলেছেন। অনেকে এসে সেখানে খুব জেরেছেন, অনেকে আমাদের একজন এসে আমাকে প্রশ্ন করেছে, উত্তরটাকে আমার দিতে হবে। সে লন্ডন থেকে এমপি বানাইবেন, লন্ডন থেকে মেয়র বানাইবেন, আমরা রাস্তায় নামবো কেন? এইটা উত্তরটাকে আমাকে দিতে হবে। প্রশ্ন করছে যে আমি শেষ পর্যন্ত বাধ্য হয়েছি বলতে পারি আপনাকে আওয়ামী লীগ করতে বলছে কেন? আমাকেও তো কেউ আওয়ামী লীগ করতে বলে না। আমি করি কারণ আমি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ভালোবাসি। জয় দিবস এইভাবেই করেন, ওনাকে তো কেউ বলেনি, বাধ্য করেনি আওয়ামী লীগ করতে। কেন করেন? পারিবাই কেন করেন? সুতরাং এখানে তো কেউ দায়িত্ব নিবে না। নমিনেশনের বিষয়টা পদ পদবি পাইলাম না বলে আমি রাস্তায় থাকবো না, সেই রাজনীতি কোনোদিন আমি করিনি। এই যে বিষয়টা, এই যে একটা থেকে বলেছিলাম বাড়িবে, আর কিছু না, বুঝছেন? সেইখানে এসে আবার অনেকে খুব যাচ্ছে, আক্ষেপ করতেছে। আমরা একটু জয়দেবের কাছে আসি। জয়দেব, তো খবর রাখবেন যুবলীগের কি অবস্থা বা ছাত্রলীগের কি অবস্থা। আমার একটা মনে হয় সর্বশেষ যখন সিলেটে মিছিল গুলো হয়েছিল, সিলেট মিছিল গুলো হওয়ার পরে আনোয়ারুজ্জামান চৌধুরী, তারপরে নাদেল, সব কয়েকজনের বাড়ি ঘরে আবার নতুন করে হামলা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। এরপরে আর মিছিল হয়েছে মনে পড়ে না দুই ঘটনার পরে, কিন্তু এরপর আর হয় নাই। কারণ হয়েছিল, কারণ একটা মিছিল হয়েছিল আনোয়ারের নামে, আর আনোয়ার চৌধুরীর নামে, আর একটা হয়েছিল নাদেলের নামে। এখানে নাম দিয়ে হয়েছিল। নাম নাম যদি টার্গেটে। যদি কিভাবে দেখেন বিষয়টা? না, বাড়ি ভাই ধন্যবাদ। সুজাত ভাই আপনাকেও ধন্যবাদ, এবং যারা এই আয়োজন শুনছেন সবাইকে, যারা দেখছেন সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত 13 তারিখে যে আমরা যে লকডাউন একটি কর্মসূচি করেছিলাম গত বছর, এটা কি ছিল 13ই অক্টোবর বা 13ই নভেম্বর? 13ই নভেম্বর। সেই লকডাউনও সফল করবার ক্ষেত্রে আমরা সিলেটের যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে পেয়েছিলাম। বাস তার পরবর্তীতে আমাদের জেলার দায়িত্ব সেখানে এসেছে, এবং যেহেতু কমিটি করবার কার্যক্রম, কোথাও মূল কমিটি বা কোথাও পূর্ণাঙ্গ কমিটি করবার তাগিদ রয়েছে, সেই কাজগুলোর দিকে আমরা আসলে নজর দিয়েছি। তবে হ্যাঁ, সুজাত মনসুর ভাই যেটি বলেছেন সেটি আমি একমত। সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলা, জেলা পর্যায়ে মানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু কর্মসূচি পালিত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যেগুলো আমাদের লিখিত কর্মসূচিতে ছিল না, যেমন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ বা একবেলা খাবার খাওয়া তাদের সাথে, এ ধরনের কর্মসূচি, বা বাচ্চাদের মাঝে বই খাতা বিতরণ দেখি যুবলীগের, আমাদের খুলনার যুবলীগের নেতা কর্মীরা করেছে। আবার খুলনা জেলা যুবলীগ করেছে আশ্রয়ন প্রকল্পের এই কর্মসূচিটার বিষয় যেটি বললাম। এভাবে বিভিন্ন জেলায় তারা ইনোভেটিভও কর্মসূচি সেখানে এনেছে, যে যখন রাজপথে সরাসরি যেখানে পারা যাচ্ছে না তখন তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। গাজীপুরে আপনি খেয়াল করে দেখেন যে ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব, সে একটা বিশাল মাঠের ভেতর কয়েকশো নেতাকর্মীরা একেবারে ঠিক উঠোন বৈঠক যেভাবে হয়, প্রকৃত উঠোন বৈঠক সেখানে সে করতে পেরেছে, এবং সেটি সে স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেভাবেই সে উদযাপন করেছে, এবং সবার ভিতরে একটা সাহস বা শক্তি যোগানোর চেষ্টা বা প্রয়াস সেখানে ছিল। এভাবে প্রতিটি উপজেলা, জেলাতে কিন্তু আমরা দেখেছি। এখন মিছিলগুলো দেখেন, ছাত্রলীগের মিছিল বা যুবলীগের মিছিলগুলো দেখেন, তাদের ভেতর যে তেজের যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু আর লুকানোর কিছু নাই। সে জিনিসটা এখন স্পষ্ট বিভিন্ন জেলাতে, উপজেলাতে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। হ্যাঁ, সিলেটে ঠিক যেমনটি 13 লকডাউন বা 18 তারিখের যে কর্মসূচি ছিল, সেখানে তাদের যে অবদান বা ভূমিকা ছিল, বিশেষ করে সিলেটে যারা বিদেশে যারা রয়েছেন আমাদের সহযোদ্ধা, তাদের অবদান অবশ্যই স্বীকার করি। তারা সবসময় অর্থনৈতিকভাবে নেতাকর্মীদের যেমন সহযোগিতা করে যাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও তারা দেশের বাইরে থেকে
তারা করছেন, কিন্তু স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে বিভিন্ন সংগঠনের দেখেন স্ট্রাকচারগত কিছু জটিলতা সেখানে রয়েছে। আমার মনে হয় এই জটিলতাতে হাত দিতে হবে, যেটি ফিল্টারিং পদ্ধতি, যেটি সুজাত মনসুর ভাই গত একটি প্রোগ্রামে বলছিলেন, আমরা যদি সেই ধরনের পদ্ধতি বা নির্মোহ থাকতে পারি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে, সেটি আরেকটি শক্তি হিসেবে কাজ করবে এবং ঐক্যবদ্ধ পথ তৈরি করবার একটা প্রয়াস বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে কিছু স্থবিরতা রয়েছে, এটি দৃশ্যমান, এটি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হবে সাংগঠনিক কাঠামো গতিশীলতার ভিতর দিয়ে। পাশাপাশি চলমান যে সংকটগুলো যাচ্ছে এবং যে 17 তারিখ আমরা পার করলাম, এই 17 তারিখ গোটা দেশে যে তারুণ্যের জোয়ার বয়ে গিয়েছিল রাজপথে বিভিন্ন জেলাতে উপজেলাতে, এটি আশাব্যঞ্জক। এবং আমি মনে করি যে নির্মলানন্দগুণ যে 17ই মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার একটি কবিতা রয়েছে যে পথে পথে পাথর ছড়ানো। এই কবিতাটা আমরা যারা রাজনীতি করি অনেকে এই কবিতার লাইন আমরা আওড়াই, কবিতার শেষের দিকে কিন্তু একটি লাইন রয়েছে যে শেখ হাসিনা তোমার প্রত্যাবর্তন এখনো শেষ হয়নি, এমন একটি লাইন। তা আমি মনে করি যে আজকের তারুণ্য মনে করে যে শেখ হাসিনাই আগামীর বাংলাদেশ, যেটি এখন তারুণ্য বলছে যে দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন, এবং সেই চেতনা ধারণ করেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যার যেখানে যে উপজেলা যে জেলাতে যে যে সীমাবদ্ধতা থাকুক, সেই সীমাবদ্ধতা নিজেদের ভিতরে আলোচনা করে ঐক্যবদ্ধ ভাবেই নিজেরাও ঐক্যবদ্ধ রূপেই এই সংকট মোকাবেলা করতে হবে। এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে গন্তব্য, বাংলাদেশের যে হৃত সম্মান, সেটি পুনরুদ্ধার করতে হবে, এটি বলবো। এবং ওই যে যেমন কালকে মনে করেন কালকে আয়োজন গুলো ছিল, কালকে ঢাকার অনেকের সাথে কথা বলে মনে হচ্ছিল সেনাবাহিনীর মুভমেন্ট এমন ভাবে ছিল যে কেউ যদি করতে না পারে। একটা মিছিল যেটা কালকে মোহাম্মদপুর বা এলাকায় যেটা হয়েছে, যেটা হানুক ভাইয়ের লোকজনের সাথে সম্পর্কিত ছিল, কালকে আবার ঢাকা উত্তরে যারা মিছিল করতে পারে নাই, এরা কিন্তু আজকে সকালে মিছিলটা করছে। তারা এই মিছিলটা আবার ভাই এদের কণ্ঠস্বর এবং তাদের যে আগের যে গলার টোন ছিল ঊর্ধ্বে, সেটি কিন্তু আস্তে আস্তে কমে একটা জায়গায় আসছে এবং মানুষের কথাগুলো শোনেন। এই যে কারিনা কাইসারকে নিয়ে এত বিতর্ক, কোনো মৃত্যু নিয়ে কোনো উপহাস আমরা করি না, ওই অনুষঙ্গেই যাব না, কিন্তু তার মায়ের কথাটা শুনবেন, এটি কিন্তু বাস্তবতা। এবং এটি সারা বাংলাদেশে যারা না, এটা সে এখন তার সন্তান হারিয়েছে, তার প্রতি অবশ্যই সমবেদনা, কিন্তু জুলাই যোদ্ধা নিয়ে তার যে ক্লারিফিকেশন, এবং এটি কিন্তু আত্মোপলব্ধি হোক বা যেভাবেই হোক, সে বলেছে কথাটা, নিজেরা মন করতেছে না, নিজেরাই তারা অর্থাৎ এই জুলাই যোদ্ধা, রাজাকার যেমন একটা ঘৃণার নাম, গালির নাম, আলবদর লালবদর যেমন গালির নাম, জুলাই যোদ্ধা এটি যে একটি গালির নাম, সেটিই কিন্তু এখন সামনে আসছে। এবং সারা দেশে দেশব্যাপী এদের কথা কিন্তু এখন মানুষ প্রতারণার নাম হিসেবে মনে করে। এরা মনে করে যে সেই প্রভু শক্তির দালাল, এবং ওই প্রভু শক্তির দালাল সংকুচিত হতে হতে একটা খুব সংকীর্ণ জায়গায় তারা চলে এসেছে, এবং সেটি খুবই তাড়াতাড়ি নির্মূল হবে। এবং আমি মনে করি যে রাজাকার যেমন একটি গালির নাম, মানুষ এখন অনেকে ডিপ স্টেটের দালালরা কিন্তু ডলার এখন শেষ হয়ে গেছে বলে তারা অনেকে অহিংস নীতির কথা বলছে। আমার ছাত্রলীগের যে ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ফারজানা রূপা, শাকিল সহ বাংলাদেশের আরো এরকম অনেক কত শত সাংবাদিক কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার রয়েছে, কত শত সাংবাদিকের চাকরি চলে গেছে, এদের পরিবারের খবরও কিন্তু কেউ রাখে না। তা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কি প্রকৃত ফ্যাসিস্ট তো এরাই। ফ্যাসিজমের সংজ্ঞা মূলত এরার এই 1.5 বছর যে ইউনিস সরকার, যে অবৈধ খুনি ফ্যাসিস্ট সরকার, তারই ধারাবাহিকতায় তাদেরই পদাঙ্ক অনুসরণকারী এরাও খুনি ফ্যাসিস্ট সরকার। ঠিক যেভাবে দেখেন ফ্লাইওভারে ছাত্রলীগ কর্মীকে মেরে ঝুলিয়ে রাখছে, মাকে হত্যা করছে, তার সন্তানকে মা বাঁচাতে যাচ্ছে কক্সবাজারে,
মাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করছে। তা এদের কাছে এরা আবার অহিংস নীতির বুলি আওড়ায়। তোফাজ্জলকে কিভাবে পিটিয়ে মারা হয়েছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ 4 দিন আগে তার সন্তান হয়েছে, সন্তানের দোহাই দিছে, তারপরও তাকে রেহাই দেয়নি। পানি চেয়েছিল, পানি দেয়নি, নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জের একটা 9 বছরের ছেলেকে বিএনপি পিটাইছে ছাত্রলীগ করে বলে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই নামগুলো কিন্তু দেখেন মানুষের এখন হৃদয়ের স্পন্দন, হৃদয়ের অনুরণন জাগায় এই নামগুলো। অন্যদিকে এই লালবদর, জোলাই যোদ্ধা, রাজাকার, আলবদর, এটা কিন্তু ঘৃণার নাম, কাউকে ঘৃণা করতে চায় না। কিন্তু যে দৃষ্টান্ত তারা স্থাপন করে দিয়ে যাচ্ছে, হত্যা, রক্ত, চারিদিকে হাহাকার, এই যে হামে শিশু মারা যাচ্ছে, কোনো দরদ নাই, মানবিকতা নাই, তাদের মুখে অহিংস নীতি, তাদের মুখে যে অহিংস কথাবার্তা, এটি আরেকটি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে কিন্তু আমাদের নিয়ে যাবে। যারা ষড়যন্ত্রকারী, যারা ডিপ স্টেটের দালাল, দেশকে যারা রেজিম চেঞ্জের নামে বাংলাদেশের অস্তিত্বকে বিনষ্ট করতে চেয়েছে, এদের ব্যাপারে কিন্তু সোচ্চার হতেই হবে। এখানে আর বিভ্রান্তির সুযোগ নাই। এরা হত্যাকারী, এরা হত্যাকারীদের দোসর, এরাই ফ্যাসিস্ট, প্রকৃত ফ্যাসিস্ট এরা। এরা চারিদিকে দেখেন, যে মনে হয়েছিল হঠাৎ করে যে 1.5 বছরের যে খুনি শাসন মনে হয় একটু হলেও অবসান হলো, চারিদিকে তাকিয়ে দেখেন, একদিকে মায়ের হত্যা, আর একদিকে ফ্লাইওভারে ছাত্রলীগ হত্যা, আরেকদিকে যুবলীগকে গাছে পিটিয়ে হত্যা, আরেকদিকে স্বেচ্ছাসেবক লীগের পরিবারকে হত্যা, আরেকদিকে শিশু হত্যা, আরেকদিকে ধর্ষণ, চারিদিকে আজকে কিন্তু হত্যা, ধর্ষণ এর সমারোহ। এটি কোনো মানে সুস্থ সবল কোন সভ্য দেশের পর্যায়ে পড়ে না। যদি আপনি এই জায়গাটি অন্তর দিয়ে যারা অনুধাবন করেন, তারা নিঃসন্দেহে এই প্রতারণাকে আর আশ্রয় দিবেন না বা প্রতারণাকে প্রশ্রয় দিবেন না। যদি নিজের ভিতরে ভ্রান্তি দূর করবার জায়গা থাকে, সেটি অবশ্যই আপনাকে কথা বলতে হবে। কথা বলে এই সময়কে আর কালক্ষেপণ করা যাবে না। যেভাবে শিশু মারা যাচ্ছে, আমাদের সন্তানরা মারা যাচ্ছে, এই সন্তানদের পাশে দাঁড়ানো, শুধু ওই তুনু তুনু মার্কা 2 লাইন স্ট্যাটাস দিয়ে বসে থাকলাম, সন্তানদের পাশে দাঁড়ালাম, এই দরদ দেখাবার দিন কিন্তু এখন নয়। ভালো করে খেয়াল করে দেখুন যে সুভাষ মুখোপাধ্যায় কিন্তু বলেছে যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা। এই মুহূর্তে লাইনটাই বলতে চাচ্ছিলাম, প্রিয় ফুল খেলবার। একদিকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে তারা শেষ করে দিচ্ছে, যা কিছু ছিল আমাদের অর্জন, সবকিছু এরা দিয়েছে বিসর্জন। তা আমাদের এখন গর্জনই এখন একমাত্র আমাদের শক্তি। সবাইকে ঐক্যবদ্ধ ভাবেই গর্জনেই মেতে উঠতে হবে। আমরা আবার আসবো সুজাত ভাই, আপনি বলতে যাচ্ছিলেন অনেক কিছু। না, আমি বলতে এই লাইনটা বলতে চাচ্ছিলাম যে যেমন এই প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এই যে এই কথাটা জয়দীপ বলেছে, আমি সেইটা সাথে সাথে উচ্চারণ করতে চেয়েছিলাম। যে কথাটা জয়দীপ বলে গেলেন রেশ ধরেই আমি বলি, চারিদিকে কিন্তু হত্যার উৎসব চলতেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে। ওই যে 75 বঙ্গবন্ধু তার রক্ত মাখা হাতে জিয়াউর রহমান মসনদে বসেছিল, সেই রক্ত মাখা হাতে 81 সালে তার রেজিমের সময় কর্নেল তাহর সহ হাজার হাজার মানুষের রক্ত, এই যে সেনাবাহিনীর মানুষের রক্তে তাদের যে হাত রঞ্জিত ছিল। এই খালেদা জিয়ার শাসনামলে আমরা দেখেছি কৃষকের রক্ত, শ্রমিকের রক্ত আমরা দেখেছি। আজকে এই বিএনপির হাতে ক্ষমতা, তাদের হাতে রক্ত রঞ্জিত। ইউনূস যে রক্তের যে হুলি খেলা শুরু করেছিল তারা, এই যে হাসনাত বলেন, এরা এই যে ভয়টা তাদের কোন জায়গায়? আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক করে দিয়েছে তোমাদের ভাষায়, সে 5ই আগস্টের পরে এতই যদি অপ্রাসঙ্গিক হয়, তা আওয়ামী লীগ নিয়ে তো ভয় কেন? একটু মিছিল হলে সবার কম্পমান শুরু হয়ে যায় কেন? কারণ তোমরা জানো, বিএনপিও জানে, তুমিও জানো, আমি জানি, একটা কথা আছে না, হাসনাতও জানে, তারেকও জানে আওয়ামী লীগ কি, ছাত্রলীগ কি, যুবলীগ কি।
একটা কর্মীও তার ওই যে বিভিন্ন যারা হাও তাস করেন তারা দেখে না, ওই ওই সাইড লুকেরা, এরা ওই সুশীল, ওই যে এক ধরনের সুশীল আছে না, ওরা বলে নিজেদের ওই নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য। আমি মনে করি যেন আমি আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুর জন্য কাজ করি, আমি তো কোন দয়া দাক্ষিণ্যের জন্য করি না। আমি ওন করি মুক্তিযুদ্ধকে, আমি ওন করি। আওয়ামী লীগের নেতা কর্মী আজকে যারা রাস্তায় আছে, যারা মার খাচ্ছে, মারা যাচ্ছে, জেলে যাচ্ছে, তা তো কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না, শুধু এদের জন্য দরদ দেখায় না। নেতারা দেখে না এই দরদের আর কোনো প্রয়োজন নাই, তাকে এখন শিখিয়ে দেয়নি তুমি আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, সেই দেশটাকে ওন করে। এই জন্য সে আওয়ামী লীগ, সে বঙ্গবন্ধুকে ওন করে। এইটাই তার সবচেয়ে বড় পাওনা। সে যে বঙ্গবন্ধুকে, আমি যেমন নিজেকে মনে করি আমি বঙ্গবন্ধুর আদর্শ একজন কর্মী, সেইটাই আমার সবচেয়ে বড় পাওনা। এইটাই এই কর্মীর পাওনা। সুতরাং এদেরকে ভয় পাইয়ে, এই যে জয়দীপ যে বলে যে সুরটা দেখবেন, এই যে মৃত্যুর পরে অপমৃত্যু বলে, কারণ পাপ করলে আপনার চেনে আমি বহু আগে বলেছি বাড়ি পাই, বঙ্গবন্ধুকে অপমান করে, মুক্তিযুদ্ধকে অপমান করে, বঙ্গবন্ধু পরিবারের কাউকে অপমান করে, আজ পর্যন্ত কেউ স্বাভাবিক মৃত্যু হয় নাই। হয় পাগল হয়েছে, অপমৃত্যু হয়েছে। আপনি দেখবেন মুস্তাকের কি পরিণতি হয়েছে, জিয়াউর রহমানের কি পরিণতি হয়েছে আপনি বলেন। অথচ বঙ্গবন্ধুকে মারার জন্য তো বহু চেষ্টা করা হয়েছে, কেউ তো মারতে পারতেছেন। উনি বলেন আমি মরার আগে মরতে চাই না, তার মানেটা কি? উনি স্বাভাবিক মৃত্যু চান। এই কথাটা আজকে প্রমাণ হচ্ছে। আবার যারা বঙ্গবন্ধু 32 নম্বর ভেঙেছে, আপনি দেখবেন ওই যে ধানমন্ডিতে মহিলাকে যে মেয়েটি লাঠি দিয়ে পিটিয়েছিল, সে আত্মহত্যা করে নাই। হাদিকে কারা মেরেছে? তার লোকজন মারে নাই হাদিকে, তার লোকজন মেরেছে। ইউনুসের সরকার, তার এক উপদেষ্টা বলেছেন, ওই দিন কি একটা দেখালাম, কে একজন বলতেছেন, আমি তো পড়েছি না শুনেছি, বলতেছি নাম বলেন নাই। উনি প্রশ্ন করেছিলেন এক উপদেষ্টাকে, বলেন তো হাদিকে কে মেরেছে? নাম আমি পড়েছি সেইটা। সেই উপদেষ্টা বলেছেন সরকারের লোকজন মেরেছে হাদিকে। তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। গ্রাফিতি নিয়ে চট্টগ্রামে যা হচ্ছে, মারামারি হচ্ছে ছাত্রদের এবং এনসিপির মধ্যে, এই যে ডুয়েটে যে ঘটনাটা ঘটতেছে, শুধু দেখে যান শুধু। আমার একটাই অনুরোধ যদি আপনাদের কাছে, যারা নেতৃত্বে আছেন, নেতা কর্মীদেরকে সংগঠিত করে, আসলেই আপনি সৌভাগ্যবান আমরা যে এমন একটি সংগঠনের নেতৃত্বে আছেন যে কর্মীরা কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। এরা আপনাদের কাছে কিচ্ছু চায় না, কিন্তু এরা দেশটাকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ চায়, এরা বঙ্গবন্ধুর বাংলাদেশ চায়, এরা আবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন চায়, সসম্মানে চায়, আর কিচ্ছু চায় না। সুতরাং ওই হাসটারদের কথা বাদ দেন, ওদের কথা কান দিয়ে লাভ নেই। এদের বিচার বাংলাদেশে হবে, এদের বিচার বাংলাদেশে হবে। ওরা পালিয়ে যেতে পারবে না, কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ নেই। পাকিস্তানও তো যেতে পারবে না, পানি দিয়েও যেতে পারবে না, স্থলেও যেতে পারবে, আকাশেও যেতে পারবে না। এদেরকে আমরা পাবোই, যাবে কোথায়? যদি তারেক সহ ওরা এই সরকারে থাকতেই পালিয়ে যায় অন্য জিনিস, কিন্তু তাদেরকে আমরা ধরবই, তারা যেতে পারবে না। জিয়ার বঙ্গবন্ধুর খুনিরা যেমন রেহাই পায়নি, যুদ্ধপারী যেমন রেহাই পায়নি, এরাও রেহাই পাবে না। আর সেই ভয়ে ওরা আতঙ্কিত বলেই ওরা বলতেছে আবুল তাবুল পক্ষে। এই যে কারিনার মা, এখন সব বইলে তো লাভ নাই, মানুষ তো সব জানে, অনলাইনের যুগ, সবাই তো জানে। কেন বলতেছেন? দেখছেন উনি মনে করতেছেন উনার মেয়ের পরে উনারও তো অপমৃত্যু হইতে পারে। আর জুলাই অপরাধ, এইটা যে জুলাই অপরাধের কারণে, অন্যায় করে অপরাধ করলে আল্লাহ মাফ করেন না, মাফ করবেন না। ধন্যবাদ। যদি অনেকের মন্তব্য পড়ছিলাম, অনেকে দেখলাম যে পজিটিভ নেগেটিভ, পজিটিভই সব বা পরামর্শমূলক। না, সুজাত ভাই যেটি বলছিলেন, আমি যেটা মনে করি যে
যতই হাসনাত বা হাসনাতদের আহ, মানে অগ্রজ যারা, ওই সমমতাদর্শী যারা, তারা যেটি আওয়ামী লীগ নিয়ে যেটি বলতে চায়, আসলে বাস্তবে কি রূপায়ণ বা কি প্রতিফলিত হচ্ছে, তারা যেটি বলেছে সেটি আপনি যদি নাকি খেয়াল করেন, জামাত ইসলাম খুব চুপচাপ, তারা কোনো কথাবার্তা বলেন, তারা হাসনাতদের দিয়ে বলাচ্ছে কিন্তু সবকিছু কিন্তু। হ্যাঁ, হাসনাতদের দিয়ে বলাচ্ছে। এবং মানে বারে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যে 2004 সালের 21শে আগস্ট সেই দলের সভানেত্রী তার জীবন রক্ষা করবার জন্যে প্রবীণ নবীন সব নেতৃবৃন্দ মানব ঢাল বর্ম তৈরি করে সেই দলের নেত্রীকে কিন্তু রক্ষা করে। বাংলাদেশে কেন, পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও এ ধরনের দৃষ্টান্ত কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তা আওয়ামী লীগ এই রাজনৈতিক দল যে আওয়ামী লীগ হাসনাতের মতো আরো তাদের যারা পদাঙ্ক অনুসরণ করে সমমতাদর্শী, তারা কি বললো, আমার মনে হয় সেটি ধর্তব্যের কোনো জায়গা থাকে না। কারণ আওয়ামী লীগের যখনই বিপদে পড়েছে বা সংকটে আওয়ামী লীগ পড়েছে, সেখান থেকে কিভাবে, কারণ আওয়ামী লীগের উত্তরণের সাথে সাথে বাংলাদেশের উত্তরণের পথ সবসময় চলে আসে। এখনো দেখেন আওয়ামী লীগের সংকটকালীন সময় বাংলাদেশেরও 50 বছরের সবচেয়ে সংকটকালীন সময়, অর্থাৎ বাংলাদেশের এই সংকটের উত্তরণের জন্য আওয়ামী লীগের এই সংকট যে মোচন খুবই জরুরি। এবং যে স্লোগানটি এবার দেয়া হয়েছে মাননীয় নেত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন, তা আমি মনে করি যে এবারের প্রত্যাবর্তন দিবসও আমাদের যুব তরুণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমার মনে হয় যে এখান থেকে যুবকরা শিক্ষা গ্রহণ করে যে 81-তে যেভাবে যুব তারুণ্য দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মাননীয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে মসৃণ করেছিলেন, আমাদেরও এখন যুব তারুণ্যকে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে যুব তারুণ্যকে ঐক্যবদ্ধ করবারই এখন মূল কাজ, এবং সে লক্ষ্যে আমাদের কাজ চলছে। প্রত্যাবর্তনে হঠাৎ করে তারিখ পাওয়া যাচ্ছে, মহাজন হোসেন চৌধুরী মায়া বলেছেন 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করবো দেশে। আপনি কি দেখেন দিন তারিখ ঘোষণা করাটাকে? না, আমি ইতিবাচক ভাবেই নিচ্ছি, কারণ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ এর আগে বলেছেন যে ডিসেম্বরের ভেতর, বা মাননীয় নেত্রীর মুখ থেকেও এসেছে, মায়া ভাই আমাদের শ্রদ্ধেয় নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তিনি মাননীয় নেত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, সেক্ষেত্রে তিনি সেটির বিষয়টি সুস্পষ্ট করতে পারবেন। তবে যদি রেটরিক হয়ও, তবুও এটি কিন্তু জনগণেরই প্রত্যাশা, মায়া ভাই যেটি বলেছেন, বা আমাদের তারুণ্যের প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যাশা। কারণ বাংলাদেশকে বাঁচাতে গেলে এই সময়ের ভেতর বা প্রয়োজনে তার আগেই মাননীয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন জরুরি হয়ে পড়েছে। কারণ বাংলাদেশের এই পুনর্জাগরণ ছাড়া বাংলাদেশ যে অবস্থার ভিতরে অর্থনৈতিক ভাবে বলেন বা দেশের ব্যাংকগুলোর অবস্থা দেখেন, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগের দিকে খেয়াল রাখুন, বা আমাদের শিশুরা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা দেখেন পাকিস্তানে নিয়ে যাচ্ছে আমাদের যুব তারুণ্যকে শিক্ষা গ্রহণের জন্য, আমরা কোন পথে হাঁটছি, বা বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করলে খুব দ্রুততম সময়েই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বাংলাদেশে পদার্পণ জরুরি এবং প্রত্যাবর্তন জরুরি বলে আজকের যুব তারুণ্য মনে করে। সোহেব ভাই, আজকে অনুষ্ঠানের শেষ বক্তব্য বলেন, আপনি কি শেষ করবেন আজকে? এই যে আপনি মায়াবার বক্তব্য ডিসেম্বর দিলেন না, এই দেশের মানুষ মনে করে আজকেই সে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন। যে শিশুটি মারা যাচ্ছে, হামে প্রতিদিন শিশু মারা যাচ্ছে, এই শিশুকে বাঁচাতে হলে তড়িৎ গতিতে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, এই শিশুদের ঝরে পড়ে, এই ফুলগুলো ঝরে পড়া থেকে বাঁচাতে হলে আমি সাধারণ মানুষের কথা বলতেছি, এই মুহূর্তেও না বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন। বাস্তবতা আমাদের মানতে হবে, আপনাকে গ্রাউন্ড তৈরি করতে হবে, সময় লাগবে এবং মানুষকেও বুঝতে দেওয়া উচিত।
অনেকের কিন্তু কণ্ঠ বদলাচ্ছে, অনেকেই সুর বদলাচ্ছেন, যারা ওই সময়ে সন্ত্রাসে অগ্রণী ভূমিকা পালন, যে জয়দীপ যে বলেছেন ডলারের কাছে বিক্রি হয়ে যে কারিনা তার মায়ের যে ভাষা, এইভাবে অনেকেই কিন্তু তার সুরটা পাল্টাচ্ছে, অনেকেই পাল্টাচ্ছে। আপনি দেখবেন এনসিপির অনেকেই কিন্তু যারা ওই আন্দোলন সন্ত্রাসে ছিল, তাদের একটা উপলব্ধির প্রয়োজন আছে। যে মায়েরা রাস্তায় মিথ্যা গুজবে শিশুটি কে মারলো, কারা মারলো না শুনেই স্নাইপার দিয়ে শেখ হাসিনা গণভবন থেকে গুলি করেছেন শুনেই এই জন্য বুঝাইতে চেয়েছে ওরা প্রতিটি মামলা শেখ হাসিনা হচ্ছেন হত্যা মামলার আসামি, তা নয় শেখ হাসিনা স্নাইপার চালিয়েছেন না শুনেই যারা সেদিন রাস্তায় নেমেছিল, আজকে তারা দেখতেছে না কয়টা শিশু, কারা কারা শিশুদেরকে মারতেছে আর কে বাঁচাইতে পারে। দেখে নাই মায়েরা উনি টিকা নিয়ে কি ব্যস্ত হতেন বঙ্গবন্ধু কন্যা, জনগণের উৎসাহিত করতেন, সেই উপলব্ধিটা তাদের প্রয়োজন। গতকালকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন জাহাঙ্গীর কবির নানক, তার নামে 219টা মামলা, হত্যা মামলা। বলতেছে আমি তো একটা বিশেষ বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে 219টা জায়গায় ঘুরে বেরিয়েছি আর হত্যাগুলো করেছি আমরা। তাই বলে আপনারা যে আসবার যে ডেট দিচ্ছেন, খুব স্বাভাবিক যেটা হবে, আপনার দেশে আসলে শেখ হাসিনা সহ সবাইকে কিন্তু আগে গ্রেফতার বরণ করতে হবে। অত ফুল নিয়ে অপেক্ষায় থাকবে না, সবাইকে আপনাকে সবাই অ্যারেস্ট করবে, তারপরে দ্রুত গতিতে কুলিয়াটা করার চেষ্টা করবে। শেখ হাসিনাকে পাওয়া গেছে হাতের কাছে, উনি একটাই জবাব দিচ্ছেন, উই ডোন্ট কেয়ার। আর তো অবশ্যই ডোন্ট কেয়ার, তো অবশ্যই দেশকে বাঁচাইতে, রাজনীতি করলে এইসব ভয় পেলে তো হবে না, করতে তো হবে একদিন। কত বাস্তবতা যেটা, কারণ আমি যেটা মনে করি এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু কন্যাকে তো হারাতে চাই না, একটাই তো ভরসার জায়গা, দেশটিকে বাঁচাতে হলে, দেশটিকে বাঁচাতে হলে, শিশুদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে, আমার মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যাকে তো আমরা হারাতে চাই না, আমরা হারাবো কেন? সুতরাং সেই ব্যবস্থা আমরা করে, আমরা যাতে যেভাবে মানব ডাল তৈরি করে ওই 21শে আগস্ট কর্মীরা বাঁচিয়েছিল, সেইভাবে যাতে ওনাকে আমরা সুরক্ষা দিতে পারি, সেই ব্যবস্থা করেই আমরা ওনাকে চাই দেশে। সেটা 1 বছর হোক, সে 2 বছর হোক, আমরা সেই সুরক্ষা দিয়েই ওনাকে আমরা দেশে চাই। ওনার সদাস্যত্ব চাই, পাশাপাশি ওনার সুরক্ষাও চাই। কারণ ওনাকে নিয়ে আসলাম, মানে ওনার সুরক্ষা দিতে পারলাম না, তাহলে তো আমাদের সব হয়ে যাবে, সব যাবে আমাদের। সেই বিষয়টা আমাদের সবার মাথায় থাকতে হবে, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। হঠকারী সিদ্ধান্ত অনেক হয়েছে, আর কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে, আর আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত যেতে চাই না। বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন হলে 5 বছর আমরা অপেক্ষা করবো, কিন্তু লড়াই করে জিতার জন্যই আমরা রাস্তায় আসবো। বঙ্গবন্ধু কন্যাকে সুরক্ষা দিয়ে জিতার জন্য, মুক্তিযুদ্ধকে বাঁচানোর জন্য, বঙ্গবন্ধুর সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি ঠিকঠাক করেই আমরা ফিরবো, এর আগে ফিরবো না। এই হচ্ছে আমার কথা, যে আমরা ওনার সুরক্ষা, ওনাকে হারাতে চাই না, সব কথা শেষ কথা, ওনাকে হারাতে চাই না, সেইটাই আমার কথা, আর কোনো কথা। জয়দীপের শেষ বক্তব্য, সুহাদ ভাই বলছেন আগে সুরক্ষার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে আসতে হবে, কোনো হঠকারিতা করা যাবে না, ওনাকে আমরা হারাতে চাই না। আমি সুজাতবার সাথে একমত। আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে এই আপনি মাঠের দিকে খেয়াল রাখেন, রাজপথে খেয়াল রাখেন, প্রত্যেকটি উপজেলা মানে যুবলীগ, ছাত্রলীগের যারা সহযোদ্ধারা, যারা রাজপথে সরাসরি মিছিলের সম্মুখ সারিতে, 2 মাস আগের তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আজকের বডি ল্যাঙ্গুয়েজ, এটি শুধু খেয়াল করেন, এবং তাদের ভিতরে যে তেজোদ্দীপ্ত মনোভাব, এটি কিন্তু জেলায় জেলায় এই তারুণ্যের সারি দাঁড়িয়ে গেছে। এবং আমার বিশ্বাস, আমি মনে করি যে এই প্রজন্মের যারা জয় বাংলার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধারের জন্য, মাননীয় নেত্রীর হিত সম্মান পুনরুদ্ধারের জন্য যারা রাজপথে কাজ করছে, তারা যে তেজোদ্দীপ্ত ভূমিকা রাখছে, এই অবাধ সাহসিকতাই আমাদের গন্তব্যে নিয়ে যাবে। এবং
সে বিজয় খুব কাছাকাছি বলে আমি মনে করি। যে যেভাবে সংগঠিত হচ্ছে যুবতারুণ্য এবং সরাসরি তৃণমূলের একটি কর্মী মাননীয় নেত্রীর সাথে কথা বলছেন এবং কথা বলবার পরে তার ভেতর যে তেজোদ্দীপ্ত মনোভাব, এই তেজোদ্দীপ্ত মনোভাবই আওয়ামী লীগের মূল শক্তি। এবং এই শক্তির কারণেই মাননীয় নেত্রীর প্রোটেকশন বলেন, প্রতিরক্ষার জায়গা বলেন, জনগণই মাননীয় নেত্রীর প্রতিরক্ষার জায়গা। এবং এই যে মানব ঢাল রচিত করার যে বীরত্ব আওয়ামী লীগের কর্মীদের নামে, এই কর্মীরাই মাননীয় নেত্রীর প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। এবং সে যে লক্ষ্যেই আমাদের কাজ অগ্রসরমান। এবং আমি মনে করি যে সে পথে ইতিবাচক ভাবেই যুব তারুণ্য এগিয়ে যাচ্ছে। শেষ কথা আমি বলি, আমরা একটা ইতিহাস, বঙ্গবন্ধু কন্যা যখন 81-তে এসেছিলেন তখন ছাত্রলীগের তৎকালীন নেতারা, বিশেষ কয়েকটি নাম আমি উল্লেখ করতে চাই, লিয়াকত হান্নান ডিউক, ওরা মানব গাড়ি তৈরি করতেন, ওনার গাড়িতে ওরা শুয়ে থাকতো, ওনার আশেপাশে থাকতো, ওনার গায়ে পানির ছিটা হতে দেয়নি। এই যে শিক্ষাটা ছাত্রলীগের কর্মীরা পেয়েছে, ওনাকে রক্ষা করে যুবলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা পেয়েছিল, এখন সেটা আমরা দেখেছি 2004 সালেও 21শে আগস্টে আবারও আমরা দেখব। উনার অত্যন্ত প্রহরী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী,